আসসালামু আলাইকুম। আজ আমরা বসে আছি একটি সন্ধিক্ষণে, যেখানে দেশ এবং দশের কোনো মতামতের কোনো মূল্য নেই। দেশ এখন কোন দিকে যাবে সেটা নিয়ে মানুষ আছে সংশয়ে। নির্বাচনের শেষ মুহূর্তে ভোট গণনার সময় জামাত আমিরকে ব্ল্যাকমেইল করা হয়েছে। তাকে বলা হয়েছে, যদি আপনি এই ভোটের রায় অনুযায়ী আপনার ক্ষমতা চান, তাহলে বাংলাদেশ একটা গৃহযুদ্ধ লাগবে। একদিকে আওয়ামী লীগ, একদিকে বিএনপি এবং তাদের সাথে আওয়ামী প্রশাসন আপনাকে কোনো ধরনের সহযোগিতা করবে না। দেশের ভেতর বড় ধরনের কেওয়াজ লাগবে এবং গৃহযুদ্ধের দিকে যাবে দেশ। আপনি কি সেটা চান? এইভাবে বাংলাদেশের একজন হতে যাওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে দেশটাকে কেড়ে নেওয়া হয়েছে। যাকে বাংলাদেশের মানুষ সমর্থন জানিয়েছে, যাকে ভোট দেওয়ার জন্য মানুষ ট্রেনে করে দাঁড়িপাল্লার স্লোগান দিতে দিতে দেশে ফিরেছে, যাকে ভোট দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ লঞ্চ ভর্তি হয়ে স্লোগান দিতে দিতে তার নিজের গন্তব্যে পৌঁছে গেছে, ভোট কেন্দ্রে পৌঁছে গেছে, যাকে বিজয়ী করার জন্য বাংলাদেশের মানুষ নিজের মতো করে নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করে ভোর বেলা থেকে শুরু করে ঠিক ভোট শুরু হওয়ার আগ মুহূর্তে গিয়ে কেন্দ্রে গিয়ে উপস্থিত হয়েছে, সেই মানুষটাকে শেষ পর্যন্ত তার সিংহাসনে বসতে দেওয়া হয়নি, তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে। যেই আমিরে জামাতের প্রতি মানুষের এমন সমর্থন আমরা এবার দেখেছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শুধু ইসলামিক ব্যক্তিত্বরা নয় বা কিংবা শুধু জামাত ইসলামীকে পছন্দ করেন সমর্থন করেন এমন ব্যক্তিরা নয়, বরং এবার বাংলাদেশের এমন এমন সব শ্রেণী পেশার মানুষ জামাতকে সমর্থন জানিয়েছে, যেটা অভাবনীয় ছিল, অকল্পনীয় ছিল। কেন চেয়েছিল? চেয়েছিল তারা চাঁদাবাজির বিরুদ্ধে রায় দিতে চেয়েছিল। তারা চেয়েছিল বাংলাদেশে যেন দুর্নীতি বন্ধ হয়, বাংলাদেশে যেন দুঃশাসন বন্ধ হয়, টাকা পাচার বন্ধ হয়। সুশাসনের জন্য, আইনের শাসনের জন্য তারা এবার দাঁড়িপাল্লাকে বেছে নিয়েছিল। দল করুক বা না করুক, পর্দা করুক বা না করুক, ইসলামী আন্দোলন করুক বা না করুক, সব শ্রেণী পেশার মানুষ, সব ধর্মের মানুষ এবার কিন্তু দাঁড়িপাল্লার দিকে ছুটে এসেছিল। আর এই ভাষা, এই গণমানুষের ভাষা, শ্রদ্ধা, ভালোবাসা উপলব্ধি করতে পেরেছিলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। যে কারণে যখন তাকে বলা হলো যে বাংলাদেশ একটা ম্যাসাকার হবে, গৃহযুদ্ধ লেগে যাবে, আপনাকে ক্ষমতায় আসতে দেয়া হবে না, বিএনপি, আওয়ামী লীগ এবং তাদের প্রশাসন যে কোনো মূল্যে আপনাকে প্রতিহত করবে, আপনি কি করবেন? যে জনগণ তাকে ভালোবেসে ভোট দিয়েছে, সেই জনগণের ওপর যদি কেউ অস্ত্র চালায় এবং এরকম হুমকি দেয়, তারা কি করার থাকতে পারে? যে মানুষটা বাংলাদেশের মানুষকে নিজের সন্তানের মতো করে দেখে, সে মানুষটা যে কোনো কিছুর বিনিময়ে তার সন্তানের জীবন রক্ষা করার চেষ্টা করে, এটাই স্বাভাবিক। আমি আহ্বান জানাচ্ছি সবাইকে যে এদের বিরুদ্ধে সকলকে এখন সংগ্রাম করতে হবে, যাতে দেশটা এই রাহমুক্ত হতে পারে, বিচারহীনতার কালচার থেকে বেরোয় আসতে পারে। আমাদের ভিতরে গ্যাপ তৈরি করে তারা আবার সবল মারার চেষ্টা করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করেছে। আজকে ভারতে বসে বাংলাদেশে তাদের পাতার তারা রয়েছে। আমরা চাই না এই সমস্ত আওয়ামী লীগ ফ্যাসিস্ট আবার বাংলাদেশে ফিরে আসুক, তাদের সাথে কোনো আপোষ নেই। 2014 সালে হয়েছিল বিনা ভোট, 2018 সালে হয়েছিল রাতের ভোট, 2024 সালে আমরা দেখেছিলাম ডামি ভোট। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম 2026 সালে হবে আসল ভোট, কিন্তু 2026 সালে হয়েছে ম্যানেজ ভোট। লন্ডন থেকে ওই মুফতি সাহেব এসে জনগণের সমর্থন আদায় করতে না পেরে প্রশাসনকে ম্যানেজ করে, ডিপ স্টেটকে ম্যানেজ করে, কমিশনকে ম্যানেজ করে, সরকারকে ম্যানেজ করে ম্যানেজ ভোট আয়োজন করেছে। এখানেই শেষ নয়, তারা ভোটের পরে ঝাঁপিয়ে পড়েছে নির্মম ভাবে জনগণের উপরে। 2018 সালে ধানের শীষে ভোট দেওয়ার জন্য যেভাবে করে গণধর্ষণ হয়েছিল, 2026 সালে এসে ধানের শীষে ভোট না দেওয়ার কারণে গণধর্ষণ আমরা দেখতে পেয়েছি। মজলুম যখন জালিম হয়ে যায়, তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে।
আমি লন্ডনের মুফতি আর নতুন জালেমকে বলতে চাই, মজলুমরা হারতে জানে না, মজলুমরা কাঁদতে জানে না, মজলুমরা থামতে জানে না। আমরাও থামবো না ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। কোটার কথা যদি বলেন, মেধার কথা বলেন, বৈষম্যের কথা বলেন, তাহলে পরে হাসনাত প্রধানমন্ত্রী কোটার কথা, মেধার কথা, বৈষম্যের কথা বলেন, তাহলে হাসনাত প্রধানমন্ত্রী। জুলাইয়ের কথা বলেন, হাসনাত প্রধানমন্ত্রী। সংস্কারের কথা বলেন, হাসনাত প্রধানমন্ত্রী। যে নতুন বাংলাদেশের কথা বলেন, হাসনাত প্রধানমন্ত্রী। নতুন সংবিধানের কথা বলেন, হাসনাত প্রধানমন্ত্রী। নতুন বাংলাদেশ বলেন, হাসনাত প্রধানমন্ত্রী। নতুন নেতৃত্বের কথা বলেন, হাসনাত প্রধানমন্ত্রী। নতুন পার্লামেন্টের কথা বলেন, হাসনাত প্রধানমন্ত্রী। নতুন লিডারশিপের কথা বলেন পার্লামেন্টে, হাসনাত প্রধানমন্ত্রী। জুলাইয়ের কথা বলেন, বৈষম্যের কথা বলেন, মেধার কথা বলেন, কোটার কথা বলেন, হাসনাত প্রধানমন্ত্রী। He represents everything about the July. Hasnat represents everything, anything about July বিপ্লব। মেধা, কোটা, বৈষম্য, ডিসক্রিমিনেশন, মেধা, he represents everything about July revolution. হাসনাত একজন মাস্টার্স ইংরেজিতে, টিচার, লেখক, গবেষক। আমরা এখন পাওয়ার পার্টি, আমরা চাইলে এখন অনেক কিছু করতে পারি। আমরা কিন্তু সরকারে আছি। জি, ববি হাজ্জাজ এই ধরনের কথা বলতেছে এবং তিনি হুমকি দিচ্ছে নির্বাচনের দিন সহিংসতার কারণে তিনি আল্লামা মামুনুল হকের নামে মামলা করবেন। এই প্রত্যেকটা জিনিসের এখন আমরা আইনি মামলায় যাব, প্রত্যেকটা থানায় মামলা দেয়া হবে। আল্লামা মামুনুল হক তিনি নাকি নির্বাচনের দিন সহিংসতা করছে। কতগুলোতে সেন্টারে তখন প্রতিপক্ষ ক্যান্ডিডেট দাঁড়িয়ে অর্ডার দিয়েছে এই হামলা করবার জন্য। ক্ষমতা পাইয়া এখন আল্লামা মামুনুল হকের মতো একটা মানুষকে আমাদের প্রতিপক্ষ এবং যে ক্যান্ডিডেট ছিল সে নিজে মামুনুল হক এক একটা কেন্দ্রে যে অরাজকতা তৈরি করতে চেষ্টা করেছে। ববি হাজ্জাজ তিনি মামলার হুমকি দিচ্ছে, মামলার ভয় দেখাচ্ছে। এই প্রত্যেকটা মামলা আজকে এইখান থেকে বের হয়ে আপনাদেরকে আগে জানিয়ে দিচ্ছি। ভাই আপনাকে বলছি, প্রিয় ববি হাজ্জাজ, মামুনুল হক এই দেশে ভাইসে আসে নাই। সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন, এই দেশের রাজনীতিতেও ভাইসে আসে নাই, মোহাম্মদপুরেও ভাইসে আসে নাই। তার কয়েক পুরুষ ধরে তারা মোহাম্মদপুরে থাকে এবং ওখানকার সমস্ত মাদ্রাসাগুলো তার বাপের আগে তার দাদা তারা প্রতিষ্ঠা করছে। মামুনুল হক একজন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস। সুতরাং এই ধরনের ব্যক্তিদেরকে মামলার ভয় দেখাইয়েন না। ফ্যাসিস্ট হাসিনা আল্লামা মামুনুল হককে প্রায় 3 বছরের উপরে জেলে রাখছে। আল্লামা মামুনুল হক দমে যায় নাই, ভয় পায় নাই। এই মামুনুল হক হচ্ছেন বাংলাদেশের সিংহ পুরুষ, যাকে দেখলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হুঙ্কার, সেই হুঙ্কারের কথা মনে পড়ে। সাদা পোশাকে দেশের নাগরিকদেরকে গুম করবার কালচার বরদাস্ত করা হবে না, বরদাস্ত করা হবে না। এই ধরনের মানুষদেরকে ভয় দেখাইয়া হুমকি দিয়ে আপনি কিছু করতে পারবেন না। সুতরাং যাকে তাকে ভয় দেখাইয়েন, হুমকি দিয়েন না। আপনি পারলে মোহাম্মদপুরের সন্ত্রাসীদেরকে নিয়ন্ত্রণ করেন, কিশোর গ্যাংদেরকে নিয়ন্ত্রণ করেন। যেই কিশোর গ্যাংয়েরা, যেই সন্ত্রাসীরা নির্বাচনের সময় আপনার হয়ে নির্বাচন করছে, পরবর্তীতে চাঁদাবাজি করতে এখন আটক হচ্ছে পুলিশের হাতে, এদেরকে নিয়ন্ত্রণ করেন, চাঁদাবাজদেরকে নিয়ন্ত্রণ করেন, সন্ত্রাসী মাফিয়াদেরকে নিয়ন্ত্রণ করেন। আল্লামা মামুনুল হককে কিংবা 11 দলীয় জোটকে নিয়ন্ত্রণ করা আপনার কাজ নয়, এ আপনার সাধ্যও নাই, সামর্থ্য ক্ষমতার বহু বাহিরে। বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাআল্লাহ। সুতরাং আপনি এইসব বিষয় নিয়ে অত মাথা না ঘামাইয়া আপনি মোহাম্মদপুর পুরো বাংলাদেশের মধ্যে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত, চাঁদাবাজদের অভয়ারণ্য পরিচিত, মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত, তাদেরকে কন্ট্রোল করেন। প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পাশাপাশি লাইক দিয়ে এই পেজটি ফলো করবেন। ইনশাআল্লাহ আমরা লড়াই করে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলে রাখি, যদি আওয়ামী লীগ কোনোদিন এই গণহত্যাকারীরা দেশে ফিরে আসতে চায় বা আসার কোনো অবস্থাও তৈরি হয়, তার দুইটা দায় সমানকে, দুইজনকে নিতে হবে। রাজনৈতিক দল হিসেবে সবার আগে তার দায় নিতে হবে বিএনপিকে।
বিএনপির এই ব্লান্ডারের কারণে এই দেশে আওয়ামী লীগের তার পরিস্থিতি তৈরি হবে। আর দ্বিতীয়ত এই সুশীল এনজিওবাদী সরকার যে না পুলিশ সংস্কার করে, সে না পুলিশ নিয়োগ দেয়, না গ্রেপ্তার করে, না সে রুল করে, না সে কুইট করে, সে কিচ্ছু করে না। এই মিডিয়ার উপরে ভরসা করে বাংলাদেশে নির্বাচন তো দূরের কথা, সামনের কোনো কাজেই যাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত মিডিয়ার সংস্কার করা যাবে, যতক্ষণ না পর্যন্ত পুলিশের সংস্কার করা যাবে। তো সরকারকে বলি, এই যে গত 1 বছরে আগের মিডিয়াগুলো তো সবাই মিলে কম বেশি আওয়ামী লীগকে চাটতে হয়েছে, ইচ্ছায় অনিচ্ছায়। আপনি গত 1 বছরে কয়টা নতুন মিডিয়া আনতে পারছেন? যারা জুলাইয়ের ন্যারেটিভ নির্মাণ করবে আপনি সেইটা পারেন নাই, আপনি মামলা দায়ের করতে পারেন নাই, আমরা ভিডিওকে সামনে আনার আগ পর্যন্ত আপনি গ্রেফতার করতে পারেন নাই। আমি আপনাদেরকে বলে রাখি, যদি আওয়ামী লীগ কোনোদিন এই গণহত্যাকারীরা দেশে ফিরে আসতে চায় বা আসার কোনো অবস্থাও তৈরি হয়, তার দুইটা দায় সমানকে, দুইজনকে নিতে হবে। রাজনৈতিক দল হিসেবে সবার আগে তার দায় নিতে হবে বিএনপিকে। বিএনপির এই ব্লান্ডারের কারণে এই দেশে আওয়ামী লীগের তার পরিস্থিতি তৈরি হবে। আর দ্বিতীয়ত এই সুশীল এনজিওবাদী সরকার যে না পুলিশ সংস্কার করে, সে না পুলিশ নিয়োগ দেয়, না গ্রেপ্তার করে, না সে রুল করে, না সে কুইট করে, সে কিচ্ছু করে না, সে শুধু ফেসবুকে পোস্ট দেয়। আপনাদেরকে একটা কথা বলি, সরকারের এই প্রস্তর যুগ। দ্বিতীয়ত আসেন বিএনপি বারবার কি বলছে? সরকার ব্যর্থ। তাহলে বিএনপিকে একটা কথা আপনাদেরকে মনে করাই দেই, এই যে বারবার বলছেন সরকার ব্যর্থ, সরকার তো আমরা দেখেছি বিভিন্ন উপজেলায়, আপনারাও মিডিয়া নিউজ করেছেন মাঝে মধ্যে, যে আওয়ামী লীগের অমুককে গ্রেফতার করেছে পুলিশ, স্থানীয় বিএনপি থানায় হামলা করে তাকে ছিনিয়ে এনেছে। এটা কেমন খেলা বিএনপি? আপনারা একদিকে সরকারকে বলতেছেন সরকার ব্যর্থ, আপনারা স্বীকার করেন আর না করেন, এই পুরো আমলাতন্ত্রের 70 থেকে 80% এখন আপনাদের নিয়ন্ত্রণে। এটা আপনারা তাদেরকে বলতে হয় না, এমনি সচিব থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত প্রত্যেক উপজেলা বিএনপি সভাপতিরা সকালে উঠে ফোন দেয়, জিজ্ঞেস করে ভাই ডায়াবেটিসটা ভালো, খেয়াল রাখবেন, করোনা লাগলে আমারে বলবেন, স্টাফ দিয়ে পাঠাই দিব। মানে হলো এখন সচিব থেকে শুরু করে এলাকার এসআই পর্যন্ত যে যার নিয়ন্ত্রিত বিএনপির ফোন দিয়া স্বাস্থ্যের খোঁজ খবর নাই, যাতে পরবর্তী প্রমোশনটা ঠিক মতো হয়। এটা তাদের চরিত্র। তো এই সরকার তো আপনাদের নিয়ন্ত্রণে, আপনাদের আমলাতন্ত্র সেটআপ এটা নিয়ন্ত্রণ। এটা আপনারা মানে যখনই ভালো কিছু সেটা বিএনপির, যখনই খারাপ কিছু সেটা সরকারের। এই বিচারিতা কেন? মেনে নিলাম সরকারের ব্যর্থতা। তাহলে সরকার যখন গ্রেপ্তার করে, পুলিশ যখন গ্রেপ্তার করে, কিছুদিন আগে পত্রিকা এসেছে আপনারা দেখেছেন না, থানার মধ্যে ঢুকে ওসির রুম তছনছ করে স্থানীয় বিএনপি কর্মীরা তারপরে তাদের আসামি ছাড়িয়ে নিয়েছে। মানে মামলা করলে, গ্রেপ্তার করলে থানার ওসির রুম গিয়ে ভাঙবেন, আর যদি গ্রেপ্তার না করে তাহলে বলবেন যে সরকার ব্যর্থ। আসলে আপনারা চানটা কি? আপনাদেরকে এখানে কয়েকটা কথা আমাদেরকে একটু খুব মনে করিয়ে দেওয়া জরুরি। খেয়াল করেন, আসামি যে 19 জন, এর মধ্যে 3 থেকে 4 জনের তো বিএনপির সাথে সংশ্লিষ্টতার ব্যাপারে এসআরের মধ্যেও আছে। ইতিমধ্যে যুবদল থেকে বলা হয়েছে যে এই মামলার যারা আসামি, প্রধান আসামিদেরকে আড়াল করে দিয়ে অন্যদেরকে আনা হয়েছে। আমরা ডিএমপির কাছে স্পষ্ট ব্যাখ্যা চাচ্ছি, যুবদল যে বলছে যে এই মামলার যারা প্রধান আসামি তাদেরকে শেষে রাখা হয়েছে, তাহলে এই ব্যাপারে আপনাদের ব্যাখ্যা আমরা খুবই দ্রুত জানার চেষ্টা করছি। একটা কথা বলবার ব্যাপার, যিনি মারা গেছেন ভিকটিম সোহাগ, তিনি যুবদলের রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন। ইতিমধ্যে তার একটা ফেসবুকে ছবি আপনারা দেখেছেন, যুবদলের নেতা নয়নের পিছনে উনি একটা প্রোগ্রামে দাঁড়িয়ে আছেন। যুবদলের যে কোনো একটা স্টেজেতে আপনি আর আমি গিয়ে উঠতে পারবো না, এটা ন্যূনতম একটা কোরাম মেনটেন করতে হয়। ভেরি গুড। সব থেকে বাজে জিনিসটা কি জানেন? বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পদ মানে সেলে আসেন, আমরা আপনাকে এটা খোলামেলা বলি, মানে কিছু মানুষের নতুন মুখ দেখে আমরা এত হতাশা হয়েছে, জীবনে এত হতাশার মধ্যে আমরা যাই না। এর মধ্যে বিএনপির অ্যাপোলো ভাই, ওনাদের লেখাপড়া, ওনাদের বোঝাপড়া আমরা সম্মান করতাম, ওনাদের বোঝাপড়া। এই জুলাইয়ের পর ওনাদের চেহারা দেখলে জাস্ট নিজেদের মইরা যাইতে মনে চায় যে এই মানুষগুলোর আমরা সম্মান করছি। কিন্তু চাঁদা দেওয়া যাবে না, 100 টাকাও চাঁদা, 500 টাকাও চাঁদা, ঠিক আছে? দেখা যাবে যে হ্যাঁ কইবো যে পুলিশে খাইতেছে, অমুকে খাইতেছে, তাই না? বিএনপির কোন নেতা কর্মীর কথা কোনো কাজ চলবে না, মনে যেন থাকে। এটা বিএনপির নেতা কর্মীর কোন জায়গায় কোনো চাঁদাবাজি চলবে না। আর বিএনপির কোন নেতা কর্মী কোথাও ধান্দা করবে না, আমার বিএনপি থেকে বলা আছে। বাংলাদেশের আজাদী, ওসমান হাদি, ওসমান হাদি, বাংলাদেশের আজাদী, বাংলাদেশের আজাদী, ওসমান হাদি, ওসমান হাদি, বাংলাদেশের আজাদী, বাংলাদেশের আজাদী, ওসমান হাদি। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, সমতা না জনতা, জনতা জনতা, সমতা না